শুরু করছি দস্যু বেনন এর চতুর্থ পর্ব। 1 ঘন্টা পর একটা ইন্ডিয়ান গ্রামে বেনান আর ইব্রাহিমকে হাঁটিয়ে নিয়ে আসা হলো। শুকনো ঝোপে কাদা লেপে তৈরি ছোট ছোট গোল কুটিরগুলো দেখলে মনে হয় আফ্রিকার বুশম্যানদের শিকারের ক্ষণস্থায়ী ঝুপড়িগুলোর মতো, যেন ওগুলোই তুলে এনে মরুভূমির বুকে বসিয়ে দিয়েছে কেউ। গ্রামের মাঝখানে আঙিনা সমৃদ্ধ কুটিরটা অপেক্ষাকৃত বড়, ওটাই সম্ভবত সর্দারের বাড়ি। সামনের উঠানে 4টে কাঠের খুঁটি দেখে গলা শুকিয়ে এলো বেনানের। ওই খুঁটিতে বেঁধেই বন্দীদের অত্যাচার করে ইন্ডিয়ানরা। বাড়ির প্রাঙ্গণে ওদের দুজনকে দাঁড় করানো হলো। কেন যে তোমার পিছু নিয়েছিলাম, মাথায় টোকা দিয়ে আপন মনে বিড়বিড় করলো বেনান। বোকার মতো ইন্ডিয়ানদের হাতে ধরা পড়ার পর থেকে নিজেকে দোষারোপ করছে ও। আজকে জীবনের শেষ দিন, ভাবতে গেলেই ভয়ও লাগছে। ওদের দুজনের আগমনে সাড়া পড়ে গেছে গ্রামে। কুটিরগুলো থেকে একে একে বেরিয়ে আসছে নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধের দল। গোল হয়ে ঘিরে দাঁড়ালো তারা ওদের। সর্দারদের বাড়ি থেকে 2জন যুবক বেরিয়ে এলো হই হট্টগোল শুনে। সর্দারের ছেলে বোধহয়। পরনে তাদের অ্যান্টিলোপের মোলায়েম চামড়া। তারা হাত তুলতেই থেমে গেল সমস্ত কথাবার্তা। আমাকে কথা বলতে দেবে, ঠোঁটের ফাঁকে বলল বেনান। মাথা ঝাঁকালো ইব্রাহিম। ওদের ভাষা জানো তুমি? না, তবে সব ইন্ডিয়ানি আকার ইঙ্গিত বোঝে। লক্ষ্য রেখো, নিজেই বুঝতে পারবে। ভিড়ের উপর চোখ বোলালো ইব্রাহিম। সর্দারের বাড়ি থেকে বেরিয়ে আসা যুবক 2জন ছাড়া প্রায় বাকি সবাই অর্ধলঙ্গ। মহিলাদের মুখে উল্কির ছাপ, কাদাও মাখিয়ে রেখেছে কেউ কেউ। বেনানকে হাত নেড়ে বিভিন্ন ভঙ্গি করতে দেখল যাজক। ইব্রাহিমকে বোঝানোর জন্য মুখেও বলছে বেনান, আমরা শান্তিকামী, কোনো ঝামেলাই নেই। 2 যুবকের নিস্পৃহ চেহারার কোনো পরিবর্তন এলো না। আমরা তোমাদের জমি কেড়ে নিতে আসিনি। পরস্পরের দিকে তাকালো যুবকদ্বয়। আমরা তোমাদের বাফেলো মারতে আসিনি। এ কথায় কোনই ভাঁজ করলো 2জনের মধ্যে বয়স্ক যুবক। আমরা তোমাদের ঘোড়াও চাই না। বেনানের কথা থামতেই নেমে এলো পিন পতন নীরবতা। আমরা তোমাদের মহিলাদের পটিয়ে নিতেও আসিনি। গভীর মনোযোগে বেনানকে দেখলো এবার ইন্ডিয়ান লোকগুলো। ভাবলো হয়তো যা চেহারা, এর সঙ্গে যাবে কোন মেয়ে। বিশ্বাস করো, আমরা তোমাদের কিছুই চাই না। হতাশ লাগছে বেনানের। কোনো কথাতেই কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না লোকগুলো। খোদা জানেন কি চলছে ওদের মনের গভীরে। বাঁজ করা কোনোই সিধে করলো যুবক। ওটা ছিল ইশারা। বড় ভাইয়ের অনুমতি পাওয়া মাত্রই হাতের ডান্ডা দিয়ে বেনানের চোয়ালে এক বাড়ি বসিয়ে দিল ছোট ভাই। একটা মাত্র বাড়ি, কিন্তু মারে জোর ছিল। কি হলো কিছুই বোঝার আগে জ্ঞান হারালো বেনান। ড্রামে টোকা দিয়ে গুরুগম্ভীর আওয়াজ তুলল কেউ একজন। টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা খুঁটির সঙ্গে বেনান আর ইব্রাহিমকে বাঁধা হলো। ইব্রাহিমের গায়ে থুথু দিল কয়েকটা বাচ্চা ছেলে। ছেলেগুলোর পেছনে দাঁড়ানো অর্ধলঙ্গ মহিলাকে বাচ্চাদের মা ধরে নিয়ে অভিযোগের সুরে ইব্রাহিম বলল, ওদের আপনার ভদ্রতা শিক্ষা দেওয়া উচিত মিসেস। জবাবে মহিলার তরফ থেকে বড় একদলা থুথু জুটল ইব্রাহিমের কপালে। বাচ্চাদের সরিয়ে দিয়ে এবার ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালো কয়েকজন ব্রেভ। চোখা লাঠি দিয়ে খোঁচা মারতে লাগলো ওর গায়ে। আরে 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 আরে, কি কি করছো এসব? এমন করো না, আহা আহা, চেঁচালো যাজক। গুঙিয়ে উঠল বেনান। জ্ঞান ফিরেছে ওর। ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে ফোকলা মুখে হাসলো 3-4 বছরের একটা ছেলে। পাল্টা হাসতে ইচ্ছে হলেও হাসতে পারল না ইব্রাহিম। গলা শুকিয়ে আসছে ওর ইন্ডিয়ানদের কর্মতৎপরতা দেখে। ওদের সামনে শুকনো ঝোপঝাড় জড়ো করছে কয়েকজন মহিলা। মতলবটা কি? আগুনে ঝলসাবে নাকি ওদেরকে? বাচ্চাটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করা উচিত, তাহলে ইন্ডিয়ানরা হয়তো বুঝবে যে আসলে ভালো মানুষ ওরা। কি বাবু, নাম কি তোমার? গলায় মধু ঢেলে জানতে চাইল ও। মাথায় মারা গেল ওর পরিকল্পনা। কঙ্কাল সার লোকটার ওর দিকে তাকিয়ে কথা বলতে দেখে ভ্যাঁ করে কেঁদে উঠল শিশু। কঠোর হয়ে গেল মহিলাদের চেহারা। আগের চেয়ে বেশি করে খড়কুটো জড়ো করতে লাগলো তারা ওদের সামনে। চোখ মেলল বেনান। ব্যথায় কপাল কুঁচকে উঠল ওর। বুঝতে চেষ্টা করলো চারপাশে কি ঘটছে। ওকে চোখ মেলতে দেখে মরিয়া ইব্রাহিম ফিসফিস করে বলল, বেনান, ওদেরকে বোঝাও যে আসলে আমরা কারো ক্ষতি চাই না। কি করে? পাল্টা ফিসফিস করলো বেনান। দেখছো না আমার হাত বাঁধা?
ইশারা ইঙ্গিতের কোনো উপায় নেই, ওরা আমাদের আগুনে ঝলসানোর বন্দোবস্ত করছে। সত্যি পোড়াবে? কেঁপে গেল ইব্রাহিমের গলা। তার বলতে। এরই মধ্যে বেনান আর ইব্রাহিমের কোমর ছাড়িয়ে উঠেছে শুকনো ডালপালা। ভয়ে মুখ বিকৃত হয়ে গেল যাজকের। আকাশের দিকে তাকিয়ে বলল, ঈশ্বর, এভাবে না, এভাবে আমাদের মেরো না ঈশ্বর, দয়া করো করুণাময়। কয়েকজন ব্রেভ পরিবেষ্টিত হয়ে বড় কুটিরটা থেকে বেরিয়ে এলো লোল চর্ম এক অশীতিপর বৃদ্ধ। বৃদ্ধের ডান হাতে একটা জ্বলন্ত মশাল। উৎসর্গকৃত বন্দী শত্রুদের চিরস্থায়ী বন্দোবস্ত করার মহান দায়িত্ব ট্রাইবের সর্দার হিসেবে তার উপরেই বর্তেছে। তার হাত থেকে মশাল নিয়ে আগুন জ্বালবে কোনো একজন ব্রেভ। ব্যাপারটা বুঝে হিব্রুতে যত দোয়া দুরুদ জানে সব আওড়াতে লাগলো ইব্রাহিম। দিশে হারিয়ে ওল্ড টেস্টামেন্ট থেকে ধর্মীয় গান গাইতে লাগলো গুনগুন করে। ভয়ের চোটে ঘামছে দরদর করে। কৃপা করো ঈশ্বর, আমার উপর কৃপা করো। যারা আমার জীবন কেড়ে নিতে চায় তাদের একই সঙ্গে লজ্জা আর দ্বিধায় ফেলে দাও। ওদের ফিরিয়ে দাও এবং অসম্মানিত করো যারা আমার হৃদয়কে দখল করতে চায়। জ্বলন্ত মশাল হাতে ওর সামনে এসে দাঁড়ালো বৃদ্ধ। কৌতূহলে চকচক করছে বৃদ্ধের চোখ। কে তুমি? কিছুক্ষণ এক দৃষ্টিতে ইব্রাহিমকে দেখে ভারী গলায় জানতে চাইল সে। কে আমি? অবিশ্বাসের সঙ্গে আওড়ালো ইব্রাহিম। তারপর সর্দার ইংরেজি বলছে কথা মাথায় ঢুকলো তার। তাড়াতাড়ি বলল, আমি র্যাবাই, ইহুদি ধর্মযাজক। সেজন্যই তুমি ইংরেজি ভালো বলতে পারো না, মতামত জানালো বৃদ্ধ। তোমাদের ধর্ম সম্বন্ধে কিছু কিছু জানি আমি। পাশ ফিরে কি যেন বলল সে এক ব্রেভকে। সর্দারের কুটিরের উদ্দেশ্যে দৌড়ালো ব্রেভ। বয়স্ক লোকটা এদের চিফ, ইব্রাহিমের উদ্দেশ্যে ফিসফিস করে বলল বেনান। তারপর মানুষটা ইংরেজি জানে খেয়াল হতে খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে ইব্রাহিমকে দেখিয়ে সর্দারকে বলল, এই মানুষটা অত্যন্ত পবিত্র মনের মানুষ চিফ। মহা আত্মার সঙ্গে রাতে দিনে অনেকবার কথা হয় এর। ও, সমজদারের মতো মাথা দোলালো বৃদ্ধ। এ তাহলে ওঝা? হ্যাঁ, ঘন ঘন মাথা দোলালো বেনান। ঠিক ধরেছ তুমি। মাথায় টাক সারাতে পারে? জানতে চাইল চিফ। মাথা জোড়া টাক তার। পারো? জবাব কি হবে জেনেও প্রশ্নটা করলো বেনান। মনে মনে বলছে, বলে ফেলো যে পারো ইব্রাহিম, বাঁচার এই একমাত্র সুযোগটা চিনতে ভুল করো না। এই ব্যাটার মাথায় নির্ঘাত বিয়ের চিন্তা ঢুকেছে, জোয়ান হতে চাইছে আবার চুল গজাক। একবার লোভ দেখিয়ে একে বাজাতে পারলে পালাবার একটা না একটা সুযোগ মিলেও যেতে পারে। হতাশ চেহারায় মাথা নেড়ে বেনানের আশার পাতে ছাই ঢেলে দিল ইব্রাহিম। একবার এক কাঁথালি এসে বলেছিল সে মাথায় চুল গজিয়ে দিতে পারে, বলে বৃদ্ধ। পাগল ছিল লোকটা। টাক মাথাওয়ালা লোক দেখলে বিড়বিড় করে কি সব যেন বলে। তার গলা লক্ষ্য করে অটারের লোম ছুঁড়ে দিত সে। কাজ না হওয়ায় ছাল ছাড়িয়ে ওকে উৎসর্গ করা হয়েছিল। এ তেমন কোনো ক্যাথলিক নয়। থুতনিটা ইব্রাহিমের দিকে তাক করে জানালো বেনান। একে মোটেও পাগল বলা চলে না। এ খুবই দয়াশীল, খুবই। শুধু তাই না, ভদ্র, শান্ত, খুবই সৎ প্রকৃতির লোক। চিন্তিত দেখালো বৃদ্ধ সর্দারকে। তাহলে একে মেয়ে মানুষের সঙ্গে তুলনা দেয়া চলে? না, মাথা নাড়ল বেনান। তা দেয়া চলে না, কোনো মতে একে মেয়ে মানুষ বলা যাবে না। আমাকে একটা ব্যাংক ডাকাতি করতে সাহায্য করেছ বললে বিশ্বাস করবে না চিফ। আমাদের পেছনে পাশি লেগেছিল, ধরতে পারলেই ফাঁসি দিত, কিন্তু তবু শনিবার দিনে ঘোড়ায় চড়েনিও। ইহুদি ধর্মের সাবাত, বলল চিফ। আমি জানি, আগেও অনেক সাদা মানুষের সঙ্গে দেখা হয়েছে আমার। তাদের মধ্যে এর মতো ইহুদিও ছিল, বলেছে তারা। তাহলে তো তুমি জানোই কত ভালো মানুষ হয় এরা। ভয় গোপন করে চেষ্টাকৃত হাসি হাসল বেনান। এরা কোনো মতেই আত্মা মহাত্মাকে রাগাতে চায় না। এরা বিশ্বপ্রেমী, ইন্ডিয়ানদের ভালোবাসে এরা। নিজের কথা বাদ পড়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি যোগ করলো, আমিও ইন্ডিয়ানদের খুব ভালোবাসি, কারো কোনো ক্ষতি চাই না আমরা।
কথাটা গভীরভাবে চিন্তা করলো চিফ। তারপর জানতে চাইল, বৃষ্টি নামাতে পারে এই ওঝা? এবার আর ইব্রাহিমকে জড়ানো ঝুঁকে নিল না বেনান। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বৃষ্টি? এ এমন জোর বৃষ্টি নামায় যে দেখলে তাজ্জব লেগে যাবে। কেন বলছো এসব? আপত্তির সুরে বলল ইব্রাহিম। ওর কথাকে বোধহয় বিনয় ধরে নিল চিফ। বেনানের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? দিনের পর দিন বৃষ্টি ঝরাতে পারে ও ইচ্ছা করলে, বলে চলল বেনান। যেমন তেমন বৃষ্টি না, বন্যা হয়ে যায় শেষ তক। একবার তো নিজের বন্যায় নিজেই ডুবে যাচ্ছিল, সেবার ওকে কোনো মতে একটা গাছে ঠেলে তুলি আমি, আর একটু হলে আমি নিজেও ভেসে যেতাম। এই মরুভূমিতেও বৃষ্টি ঝরাতে পারবে ও? তীক্ষ্ণ চোখে বেনানের দিকে তাকালো চিফ। যেখানে ইচ্ছে যখন ইচ্ছে। বেশ, ইব্রাহিমের দিকে তাকালো চিফ। তোমরা আমাদের অতিথি। চোখ বড় বড় হয়ে গেল ইব্রাহিমের। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অতিথি? তাহলে আমাদের পড়াবে না তোমরা? বেঁধে রেখেছো কেন তাহলে? ভ্রু নাচালো সর্দার। গম্ভীর হয়ে গেল চেহারা। বলল, তোমার নির্বুদ্ধিতা দেখে অবাক হচ্ছি আমি। বোকা বোকা চেহারায় তাকিয়ে থাকলো ইব্রাহিম। দুঃখিত, বলল বিভ্রান্ত বেনান, কিন্তু তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝলে না? বিরক্তিতে গলা চড়ে গেল অধৈর্য সর্দারের। সম্মানিত অতিথিরা মহাজাগতিক পবিত্র শক্তির আশ্রয় পাবে, তেমন সুযোগ তাদের অত্যাচার না করে আর কোন উপায়ে আমরা করে দিতে পারি? কি করে পবিত্র হবে তাদের মন? আমার মনে হয়, মতামত জানাতে যাচ্ছিল মেনন, কিন্তু হাত উঁচিয়ে ওকে থামিয়ে দিল সর্দার। মনোযোগ তার ইব্রাহিমের দিকে। ও হে ওঝা, তুমি হয়তো নতুন কোনো পরীক্ষার কথা জানাতে পারবে আমাকে, বলল সে। বলো, কিভাবে তুমি মহাত্মার সঙ্গে মিশে যেতে চাও? অনেক জাতির ইন্ডিয়ানদের গ্রাম ঘুরে দেখেছি আমি। দেখেছি এক এক জাতি এক এক ভাবে বন্দীদের সম্মানিত করে। যেমন আমাদের সমতলের ভাইদের কথাই ধরো না, ওরা পিঠের দুদিকের মাংসল জায়গায় কাঠের পেরেক গেঁথে সেই পেরেকের সঙ্গে কাঁচা চামড়ার ফিতে বাঁধে। ফিতের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেয়া হয় খুঁটি। একটু কাত করে মাটিতে গাঁথা হয় খুঁটিটা। বন্দির ওজনে একসময় মাংস থেকে উপড়ে আসে পেরেকগুলো। চুপ করে কিছুক্ষণ ইব্রাহিমের দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সর্দার। তারপর ভারী গলায় জানতে চাইল, অনুষ্ঠানটা যদি আমাদের সমতলের ভাইদের মতো করেই সম্পাদন করি, তাহলে আপত্তি আছে তোমার? ভয় পেয়ে চোখ বন্ধ করলো ইব্রাহিম। অনুভব করলো বুড়োর তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে ওর মুখের ওপর। নীরবতা অসহ্য ঠেকায় ঢোক গিলে বলল, আমি জানি না চিফ, আমি ভাবছিলাম। থাক, কষ্ট করে ভাবতে হবে না তোমাকে, তাকে থামিয়ে দিল সর্দার। যা বাবার আমি ভাবতে পারবো। নির্বাণ লাভের যে উপায়টা আমার সবচেয়ে প্রিয়, সেটা বলি শোনো। বন্দির শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে পবিত্র মধু মাখানো হবে। তারপর হাত পা বেঁধে রেখে আসা হবে লাল পিঁপড়ের পাহাড়ে। বাকি কাজ পিঁপড়েই করবে। আস্তে আস্তে টুকরো টুকরো করে ফেলবে ওরা শিকারকে। বর্ণনা করতে গিয়ে চোখ চকচক করে উঠল চিফের। হাসি হাসি হয়ে গেল চেহারা। কি, রাজি আছো? রাজি থাকলে বলো। যদিও আমাদের পিঁপড়ের জোগানি বেশি, মধু বেশি নেই, তবুও ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলবো, বেনানকে বলল ইব্রাহিম। জবাব দিল না বেনান। খুঁটিতে গা এলিয়ে দীর্ঘশ্বাস ফেলল শুধু।
আবার আমাদের কোনো কোনো ভাইরা অন্যভাবেও বন্দির মোক্ষ লাভের ব্যবস্থা করে, বলে চলল ইন্ডিয়ান চিফ। লতা গুল্মের তৈরি কালো শরবত খাইয়ে মরুভূমিতে পাঠিয়ে দেয়া হয় তাদের। 7 দিন 7 রাত্রি এক নাগাড়ে বমি আর পায়খানা করে তারা। এতে করে বন্দির মন থেকে যাবতীয় নোংরামি দূর হয়ে যায়, আত্মা মহাত্মার সঙ্গে মিশে যাবার জন্য তৈরি হয়। আমি এভাবে আমার মনকে পবিত্র করব চিফ। হঠাৎ মনস্থির করে ফেলল বেনান। মরুভূমিতে কোনো মতে 7 দিন টিকে গেলে বেঁচেও যেতে পারে, কিন্তু অন্য অত্যাচারের মুখোমুখি হলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। হাঁ করল বেনান। দাও, এক্ষুনি আমাকে কালো শরবত খাইয়ে মরুভূমিতে পাঠিয়ে দাও। ওই নিয়মটা আমার কাছে নোংরামি মনে হয়, জানালো চিফ। ওই নিয়ম আমরা প্রয়োগ করি না। চিফের পাঠানো ব্রেভ ফিরে এসেছে। তার হাতে শোভা পাচ্ছে ইব্রাহিমের তাওরাত। বইটা সর্দারের হাতে দিল সে। সেটা নিয়ে ইব্রাহিমকে দেখালো সর্দার। তুমি এটার জন্য এসেছ? হ্যাঁ, এই বইটা পড়েছি আমি। বিস্মিত চোখে বৃদ্ধ সর্দারকে দেখল ইব্রাহিম। মাথা নাড়ল সর্দার। কিছুই বুঝিনি। আমিও বুঝিনি, বলল বেনান। কিন্তু আমার পাশের এই লোক বইটা পড়তে পারে, ওকে বললেই ও। চিফের চোখে কড়া দৃষ্টি দেখে থেমে গেল বেনান। নাম কি এই বইটার? জানতে চাইল চিফ। তাওরাত। এই তাওরাতের বদলে তুমি কি তোমার ঘোড়া দিয়ে দেবে? আমার খচ্চর মারা গেছে। কিন্তু যদি বেঁচে থাকতো ওটাকে তুমি এই বইয়ের বদলে দিয়ে দিতে? হ্যাঁ, নির্দ্বিধায় জানালো ইব্রাহিম। সঙ্গে বুট জুতো দিতে? হ্যাঁ। তোমার কাপড়? দিতাম। বাকি যা কিছু আছে সব দিতে? দিতাম, বইগুলো ছাড়া। এমনকি তোমার ছুরিটাও দিতে? আমার কোনো ছুরি নেই। হতভম্ব চিফ বিস্ময়ের দৃষ্টিতে ওকে দেখল। তোমার কোনো ছুরি নেই? না। মাথা দোলালো চিফ। ছুরিও নেই, ঘোড়াও নেই, তুমি তো খুবই গরিব লোক দেখছি। অর্থের পরিমাপে দারিদ্র নির্ধারিত হয় না, প্রধান র্যাবাইয়ের লেকচার মুখস্থ বলল ইব্রাহিম। দারিদ্র্যের সত্যিকার পরিমাপ হয় হৃদয়ের অপবিত্রতায়। তুমি খুব সাহসী কথা বলছো গরিব মানুষ। আমি যদি তোমাকে তোমার এই তাওরাত ফেরত দেই, তাহলে কি তুমি আগুনে পুড়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে রাজি আছো? বেনানের কপালের শিরা দপদপ করে লাফাতে দেখলো ইব্রাহিম। দেখলো ফুলে উঠেছে বেনানের চোয়াল। ব্যথায় চোখ কুঁচকে রেখেছে। চোখ সরিয়ে নিল। বড় করে দম টেনে বলল, হ্যাঁ, আমি রাজি আছি। কয়েকবার ঢোক গিলে চোখ বন্ধ করলো বেনান। দেখতে পেল না চিফের ইশারায় ওদের পায়ের কাছে জড়ো করা শুকনো ঝোপে আগুন ধরিয়ে দিল একজন ব্রেভ। পটপট আওয়াজে ডালপালা পুড়িয়ে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দ্রুতই ওদের মুখের কাছে উঠে এলো আগুনের শিখা। গলায় ধোঁয়া ঢুকতেই কাশতে শুরু করলো বেনান। ইব্রাহিমের কপালে জমল বিন্দু বিন্দু ঘাম। তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তাওরাতটা রাখতে দেবে আমাকে? জানতে চাইল চিফ। ওকে ছেড়ে দাও, বেনানকে দেখালো ইব্রাহিম। অসহ্য হয়ে উঠেছে আগুনের তাপ, তাছাড়া ঝলসে দিতে শুরু করেছে চামড়া। তাহলে তাওরাতটা দেবে? ভ্রু নাচালো চিফ। হ্যাঁ। না ইব্রাহিম, আপত্তি করলো বেনান। বিশ্বাস থেকে কখনো পিছু হটো না। আমি তোমার সঙ্গে কথা বলছি তাওরাতের মালিক, বলল চিফ। কি হলো, দেবে তাওরাত? বেনানের দিকে তাকালো ইব্রাহিম। মাথা নাড়ল বেনান। না, দৃঢ় কণ্ঠে জবাব দিল যাজক। কথার নড়চড় হবে না তো?
লেলিহান শিখা ইব্রাহিম আর বেনানের হাত পায়ে কামড় বসাতে শুরু করেছে। ফোসকা পড়ছে ওদের দেহে, শরীর মুচড়ে সরে যাবার ব্যর্থ চেষ্টা করছে ওরা নিজেদেরই অজান্তে। সামনে নাচছে কমলা নীল আগুনের দেয়াল, ধাঁধিয়ে দিচ্ছে চোখ, লোম পোড়ার গন্ধ পেল ওরা নাকে। আমি আসছি তোমার কাছে হে ঈশ্বর, মনে মনে বলল ইব্রাহিম, আমি আসছি তোমার কাছে। প্রার্থনা শেষে শরীরের সব শক্তি জড়ো করে চেঁচিয়ে উঠল, না চিফ, কোনো কিছুর বিনিময়ে আমার কোনো বই স্বেচ্ছায় তোমাকে দেব না আমি। সামনে থেকে জ্বলন্ত ডালপালা সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের তাপ কমতেই টের পেল ওরা। চিফের আদেশে কয়েকজন ব্রেভ ওদের সামনে থেকে স্তূপীকৃত খড়কুটো সরিয়ে নিচ্ছে। অ্যান্টিলোপের চামড়া দিয়ে ঢেকে আগুন নিভিয়ে ফেলছে আরো কয়েকজন। কি ঘটছে বুঝতে পারল না ওরা কেউ। তারপর চিফের বজ্র কণ্ঠ শুনতে পেল, ছুরিহীন রাবাই, তুমি অত্যন্ত সাহসী একজন মানুষ, শুধু কথায় নয় কাজেও তার প্রমাণ পেয়ে আমি খুবই খুশি হয়েছি। ধন্যবাদ চিফ, বিড়বিড় করল ইব্রাহিম। আর তুমি? বেনানের দিকে তাকালো চিফ। যদিও তুমি ইন্ডিয়ানদের বোকা মনে করে যা মনে আসে বানিয়ে বলো, তবুও তোমার আছে পাহাড়ি সিংহের মতোই বড় একটা হৃদয়। বুড়োর কাছে বুদ্ধিতে হেরে মুখ নিচু করে থাকলো বেনান। যদিও তোমার হৃদয় পাহাড়ি সিংহের মতো বড়, বলে চলল চিফ, তবে সেই বড়ত্ব তোমার পাহাড়ের সমান বড় মিথ্যাগুলোর ধারে কাছে লাগে না। কিন্তু তোমাদের দুজনেরই আছে সত্যিকারের বন্ধু হবার সমস্ত গুণ, সেজন্যই তোমাদের ছেড়ে দেব আমি। চিফের নির্দেশে অচিরেই বাঁধন মুক্ত করা হলো দুজনকে। ইব্রাহিমকে ফিরিয়ে দেয়া হলো তাওরাত। এবার আমার উইকিয়াপে চলো, সেখানে আলাপ করা যাবে। হাতের ইশারায় ওদের পথ দেখিয়ে চলল চিফ। বুড়ো সর্দারের পিছু পিছু বড় কুটিরটাতে গিয়ে ঢুকলো ওরা। আগেই সেখানে মাটিতে কাঁথা পেতে বসে আছে গাঁয়ের কয়েকজন প্রবীণ। সর্দারের পাশে বসার সুযোগ হলো ওদের। 6-7 চাঁদ আগে আমরা প্রথম ইহুদি দেখি, বলল সর্দার। ওরাও মাথায় গোল টুপি পরতো, ইংরেজিও বলতে পারতো না ভালো। ওরা কি ক্যালিফোর্নিয়া যাচ্ছিল? জানতে চাইল উদ্গ্রীব ইব্রাহিম। হ্যাঁ, বলল ইব্রাহিম, সেরকমই ইচ্ছে ছিল তাদের। তারপর কৌতূহল আরো বাড়ল যাজকের। তারপর ওরা যেতে পারলো না, ওদের আমরা পুড়িয়ে মেরেছি। ইব্রাহিমকে আড়ষ্ট হয়ে যেতে দেখেও দেখল না চিফ। বুড়ো ওঝার দিকে ফিরে জিজ্ঞেস করলো, কোত্থেকে যেন এসেছে বলেছিল ওরা? জার্মানি। মেয়ে লোকটার মধ্যে ঘৃণা বেশি ছিল, বলল চিফ। আমাদের বুনো জানোয়ার বলেছিল সে। লোকটা বলেছিল আমরা নিচু জাতের মানুষ। তারপর ওদের আমরা আগুনে পুড়িয়ে আত্মা পরিশুদ্ধ করার সুযোগ দিয়েছিলাম। ওদের বাচ্চাগুলোকে আমরা বেঁচেছিলাম ব্যানকের কাছে, তবে তার আগে কেড়ে নিয়েছিলাম ওদের নাম। বুঝতে না পারে চোখে প্রশ্ন নিয়ে তাকাল ইব্রাহিম। নাম কেড়ে নেওয়া হয়েছিল যাতে ওরা আত্মার জগতে নামহীন নগণ্য হয়, ব্যাখ্যা করলো ওঝা। নাম কেড়ে নেওয়াতে নিজেদের ডেকে জড়ো করে আমাদের বিরুদ্ধে কিছু আর করতে পারবে না ওরা। যেমন আমার আসল নাম হচ্ছে নটি মোল্লা, বলল চিফ, কিন্তু আমার ইহুদি নাম হচ্ছে সলোমন কোহেন। উল্টো দিকে বসা কালো মতো এক বুড়িকে দেখালো সে। ওই যে আমার বউ, ওর ইহুদি নাম লিন্ডা কোহেন, আর আমাদের ছেলে মেয়েদের নাম মাইকেল,
ডেবরা আর জেফরি কোহেন। আমার ধারণা ইহুদি আর ইন্ডিয়ান সবাই একই জাতি, বলল ইব্রাহিম। মানুষ জাতি। ঠিক, সায় দিল নটি মোল্লা। আমি দেখেছি ইহুদিদের মধ্যেও নাক বড় লোক আছে। আলাপ চলতে লাগলো। এদিকে পাটে বসেছে সূর্য। ব্যাপারটা খেয়াল হতেই একজন ব্রেভকে ইশারায় কোথায় যেন পাঠালো নটি মোল্লা। একটু পরেই দুটো বড় বড় বাটি হাতে কুটিরে প্রবেশ করলো সে। বাটি দুটো নামিয়ে রাখলো ইব্রাহিম আর বেনানের সামনে। চিফ বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে তোমরা আমার মেহমান। বাটির দিকে আঙুল তাক করলো সে। খাও, যার যত খুশি। আবার অতিথি জানতে চাইলে বেনান। মরতেই হবে আমাদের, তাই না? হাসলো চিফ। না, অতিথি হলো যে এক তিথির বেশি থাকে না, আর মেহমান থাকতে পারে যতদিন খুশি। বাটির দিকে তাকিয়ে চেহারাটা পেঁচার মতো হয়ে গেল ইব্রাহিমের। ব্যাপারটা খেয়াল করলো নটি মোল্লা। বিস্মিত চেহারায় জানতে চাইল, ভাজা ঘাস ফড়িং পছন্দ করো না তুমি? আসলে ব্যাপারটা তা নয়। সাবধানে শব্দ চয়ন করছে ইব্রাহিম যাতে রেগে না যায় চিফ। আসল ব্যাপারটা হলো খাবারের ব্যাপারে কতগুলো নিয়ম কানুন পালন করতে হয় ইহুদিদের। মাথা দোলালো নটি মোল্লা। শুনেছি আমি সেসব। তাহলে বরং তোমাকে গুবরে পোকার কেক বা কেঁচোর ভর্তা দিতে বলি। না চিফ, অনেক কষ্টে উগরে আসা বমি ঠেকালো ইব্রাহিম। কিছু লাগবে না, আমার পেটটা ভালো নেই। কিছু না কিছু তো খেতেই হবে। খরগোশের গোশত দিতে বলি। না চিফ, নিয়ম মতো জবাই না করলে সেই জন্তুর মাংস খাওয়া আমাদের ধর্মে নিষেধ আছে। তাছাড়া খুর নেই যেসব চার পেয়ে প্রাণীর, সেগুলোও খাওয়া চলবে না। উজ্জ্বল হয়ে উঠল নটি মোল্লার চেহারা। ওহো, এতক্ষণে বুঝেছি। অ্যান্টিলোপ চার পে, খুরও আছে তার। অ্যান্টিলোপ খেতে তোমাদের ধর্মে নিশ্চয়ই বাধা নেই। না, তা নেই, তবে জবাই করতে হবে নিয়ম মতো। ইব্রাহিম টের পেল লালা জমে গেছে ওর জিভের গোড়ায়। এই ইন্ডিয়ানরা নিশ্চয়ই অ্যান্টিলোপ পালে, না হলে এভাবে মাংসের কথা বলতো না। এখন একটা অ্যান্টিলোপ জবাই করে তারপর আগুলে সেকে, ওয়াও! সরাত করে লালা টেনে নিল ইব্রাহিম। দুঃখের কথা, আমাদের কাছে অ্যান্টিলোপ নেই। ইব্রাহিমের আশার বৃক্ষে তীক্ষ্ণ করাত চালিয়ে দিল নটি মোল্লা। বেনানের দিকে তাকালো সে, বলল, তোমার নিশ্চয় খাবারের ব্যাপারে অত বাজে বিচার নেই। দ্বিধান্বিত চোখে ভাজা ঘাস ফড়িং এর দিকে তাকালো বেনান। আরে খেয়ে দেখো না, উৎসাহ দিল নটি মোল্লা। নটি মোল্লা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে চেহারাটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে অনিচ্ছা সত্ত্বেও ঘাস ফড়িং এর একটা টুকরো মুখে পুড়ে চিবিয়ে গিলে ফেলল বেনান। মাথা নেড়ে বলল, ভালো, খুবই কর্মরে। খেতে মোটেও ভালো নয়, তবে খেলে অন্তত খিদের জ্বালায় মরতে হয় না। ওকে অপ্রস্তুত করে বলল চিফ। ইব্রাহিমের দিকে তাকালো। পাইনের বাদাম চলবে নাকি তাতেও নিষেধ আছে? না, ফল ফলারিতে মানা নেই। বউয়ের দিকে তাকিয়ে চোখের ইশারা করলো নটি মোল্লা। উঠে ঘরের কোনায় চলে গেল মহিলা। এক বাটি বাদাম এনে রাখলো ইব্রাহিমের সামনে। একটা বাদাম মুখে পুড়ে চিবালো ইব্রাহিম। বলল, খেতে ভালো, খুব সুস্বাদু। তোমার ঈশ্বর খুব নিষ্ঠুর, বলল চিফ। তা না হলে এত খাবার থেকে তোমাকে বঞ্চিত করতো না। হয়তো। তর্কে যেতে চাইল না ইব্রাহিম, কিন্তু কিছু একটা সাফাই গাওয়া দরকার অনুভব করে বলল, কিন্তু আমাদের এই ত্যাগের বদলে অনেক কিছুই আমাদেরকে দিয়েছেন তিনি। কয়টা ঈশ্বর তোমার? একটা। তাহলে সে নিশ্চয়ই খুব একা, সেজন্যই বোধহয় নিষ্ঠুর হয়ে উঠেছে। কিরকম? বৃষ্টি দেয় না কেন তাহলে?
সর্দারের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সন্ধ্যের আধার চিরে ঝিকিয়ে উঠল বিদ্যুৎ। কড়কড় কড়াত শব্দে বাজ পড়ল। তারপরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। সর্দারকে কি যেন বলে দৌড়ে বাইরে বেরিয়ে গেল ওঝা। ওরা নটি মোল্লার দিকে কৌতূহলী চোখে তাকাতেই সে বলল, ফনেন্ট গেছে আমাদের ঈশ্বরকে জিজ্ঞেস করতে। এত উৎসর্গ পেয়েও কেন সে আজ এতগুলো চাঁদ বৃষ্টি দিতে পারেনি তা জানা দরকার। উঠে দাঁড়ালো সর্দার। তার দেখা দেখি বাকিরাও দাঁড়িয়ে গেল। তোমরা নিশ্চয়ই ক্লান্ত, বলল নটি মোল্লা। আর বিরক্ত করব না, পাশের ঘরেই বিশ্রাম নিতে পারো তোমরা। একজন ব্রেভকে ডাকলো সে। এই এদের ঘর দেখিয়ে দাও। সর্দারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো ওরা। মাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আকাশ ঘন কালো। ঝমঝম বৃষ্টি পড়ছে, মৃদুমন্দ বাতাস বইছে ধুলোহীন। পরদিন সকালে চিফের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল ওরা। ইব্রাহিমকে একটা ঘোড়া দিয়েছে চিফ, চমৎকার একটা কালো স্ট্যালিয়ন। দৌড়ের তালে তালে কিলবিল করছে ওটা শক্তিশালী পেশি। কোমরে গোঁজা ছোড়ায় হাত বোলালো ইব্রাহিম। এটাও চিফের উপহার। হাতলটা মোষের শিঙের তৈরি, কারুকাজ করা, পাতটা চওড়া এবং ধারালো। এক নাগাড়ে ঘোড়া ছোটালো ওরা। 4টা দিন কেটে গেল নির্বিঘ্নে। ওয়াকার পাস আর সিয়েরা নেভাডা পেরিয়ে এলো ওরা। তারপর স্ট্যানিসলোস নদীর পার ধরে এগিয়ে চলল পশ্চিম দক্ষিণে। মাঝে একবার ম্যাডেস্টোতে ক্যাম্প করলো। তারপর সান জ্যাকুইন ভ্যালি হয়ে পৌঁছল সান হোসে শহরে। গোল্ড রাশ শুরু হওয়ার আগে সান হোসে ছিল ঘুমন্ত একটা স্প্যানিশ শহর। এখন শহরটা প্রসপেক্টরদের সাপ্লাই বেস। জনসংখ্যা 3000, কিন্তু ড্রিফটারের সংখ্যা স্থানীয় বাসিন্দার 3 গুণ। ব্যস্ত শহর। রাস্তায় এই ভর সন্ধ্যাতেও অসংখ্য লোকের আনাগোনা। কালো হ্যাট পরা মেক্সিকান, পূব থেকে আসা ব্যবসায়ী, দক্ষিণের ট্র্যাপার, দাড়িওয়ালা মাইনর, ইন্ডিয়ান শ্রমিক, ফরাসি গণিকা আর চাইনিজ ব্রথেল মাস্টার, সব পেশার মানুষই এ শহরে উপস্থিত। বাড়িগুলো বেশিরভাগই কাঠের, ফলস ফ্রন্ট দেয়া। সামনে কাপড়ে বিজ্ঞাপন লিখে রেখেছে ব্যবসায়ীরা। সব পণ্যই উপযুক্ত অর্থের বিনিময়ে এ শহরে মেলে। দোকানগুলোর বিজ্ঞাপন দেখলে মনে হয় দুনিয়ার সব কিছুই আছে ওখানে। জেনারেল স্টোরের সামনে টাঙানো ক্যানভাসে লেখা আছে এখানে সব ধরনের মদ, পর্ক, ময়দা, বিন, পিকলস, সাবান, বস্টন ক্র্যাকার্স, ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট, মাইনারের কোট আর প্যান্ট, ফ্লানেল শার্ট, ড্রয়ার্স, গার্নসি, ফ্রকস, রাবার ওয়েডার্স, ক্রেডলস, শাবল, কোদাল, কুড়াল, ওষুধ, খাবারের কাগজ, বই ইত্যাদি যাবতীয় দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায়। একটা সেলুনের সামনে ঘোড়া থেকে নামলো বেনান। ঘোড়াটাকে বাঁধলো হিচড়াকের সঙ্গে। ইব্রাহিম ঘোড়া থেকে নামতে গড়িমিশি করে বলল, কি করতে এখানে এসেছি আমরা? পথে পড়েছে শহরটা, ভাবলাম একটু ঘুরেই যাই। তাছাড়া এখান থেকে তুমি সান ফ্রান্সিসকোয় চিঠি পাঠিয়ে জানাতেও পারবে যে তুমি আসছো। ঠিক বলেছ। লাফ দিয়ে ঘোড়া থেকে নামলো ইব্রাহিম। পাশ দিয়ে এক মাইনরকে যেতে দেখে হাত তুলে তাকে দাঁড় করিয়ে জানতে চাইল, বলতে পারো পোস্ট অফিসটা কোন দিকে? এই রাস্তার শেষ মাথায়, জানালো লোকটা। মার্ডারার্স বার পেরিয়ে কাট আইয়ের বার, অফিসটা তার পরেই। ধন্যবাদ। লোকটা চলে যেতেই আবার ঘোড়ায় চড়লো ওরা। 2 মিনিটের মাথায় পৌঁছে গেল দোতলা একটা কাঠের বাড়ির সামনে। ওটাই পোস্ট অফিস। বিকেলেই বন্ধ হয়ে গেছে, ফলে ইব্রাহিমের চিঠি পাঠানো পিছিয়ে দিতে হলো। ফিরে এসে অক্সিডেন্টাল সেলুনের উল্টো দিকের বোর্ডওয়াকে বসল ইব্রাহিম। বেনান গেল রাতে থাকার বন্দোবস্ত করতে। অর্থ সংকটে আছে, কাজেই পারলে স্টেবেলেই থাকার ব্যবস্থা করবে ও। উদাস হয়ে গেল ইব্রাহিম সেলুন থেকে ভেসে আসা পিয়ানোর কোমল সুরে। কিছুক্ষণ পরে সেলুনের পাশের গলিটাতে ঢুকলো। আগেই দেখেছে গলিতে সেলুনের জানালা আছে। সেলুনের ভিতরে তাকাতে পারে কেউ ইচ্ছে করলে। জানালায় নাক ঠেকিয়ে দাঁড়ালো ইব্রাহিম। ঘরের মাঝখানে ঝোলানো ঝাড়বাতির আলোয় ভেতরটা একেবারে ঝলমল করছে। 4 দেয়ালে ঝুলছে বড় বড় আয়না। আলো প্রতিফলিত হচ্ছে ওগুলো থেকে। আয়নার পাশে দেয়ালে সেঁটে রাখা হয়েছে বিভিন্ন রকম পোস্টার। টেবিলে কয়েক রকম জুয়ার ব্যবস্থা, ক্র্যাপস,
ফারো বা মন্টে খেলছে, যার যেটা খুশি। কিছুক্ষণ ভেতরের আমোদ দেখে ফিরে যাবার জন্য পা বাড়ালো ইব্রাহিম। ওই একই সময়ে কাছের একটা দরজা দড়াম করে খুলে গেল। গোলাপি আন্ডারপ্যান্ট আর বলার হ্যাট পরা এক বয়স্ক লোক ছিটকে বেরিয়ে এলো। চেঁচাচ্ছে সে মহা ফুর্তিতে, ইয়াহু ইয়াহু! গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে প্রধান সড়ক ধরে দৌড়াতে দৌড়াতে চলে গেল লোকটা। অবাক হয়ে দৃশ্যটা দেখল ইব্রাহিম। ওদের দেশে বয়স্ক কারো কাছ থেকে এরকম আচরণ কল্পনার অতীত। আপন মোড়ে মাথা নেড়ে ভাবল, দারুণ একটা দেশে এসে পড়েছি আমি কপাল গুনে। এখানে পাগলামি করলেও ফটকে আটকে রাখে না। অজান্তেই মাতাল লোকটাকে অনুসরণ করলো। প্রায় রাস্তার কাছে চলে এসেছে, এমন সময় ওর পথ আটকে দাঁড়ালো বিশাল দেহী একজন লোক। লোকটার বুক পকেটের উপর ঝুলছে একটা টিনের তারা। ইভিনিং, জলদ গম্ভীর স্বরে লোকটা সম্ভাষণ করলো। হ্যালো, মাথা দোলালো ইব্রাহিম। রাস্তায় আমরা কাউকে নাচতে দেই না, বলল শেরিফ। নাচতে ইচ্ছে হলে সেলুনে গিয়ে নাচবে। ধন্যবাদ, ঢোক গিলে বলল ইব্রাহিম। লোকটা চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখানেও দেখা যাচ্ছে নিয়মকানুন আছে। তবে ভালো পরামর্শই দিয়েছে শেরিফ। পকেটে যদিও পয়সা নেই, তবুও সেলুনে যাওয়া যেতে পারে। কিছু না কিনলেই হলো। নাচতে গেলে তো আর পয়সা লাগে না। সোজা গিয়ে অক্সিডেন্টাল সেলুনে ঢুকলো ইব্রাহিম। ভেতরের জাঁকজমক দেখে একটু ভরকে গিয়ে দরজার কাছে কাছে থাকলো। কেউ কিছু জিজ্ঞেস করলেই ব্যাটউইং ঠেলে সটকে পড়বে। পিয়ানোর সঙ্গে সঙ্গত করছে এখন একটা ব্যাঞ্জো। উৎসবের পরিবেশ সেলুনের ভেতরে। পকেটে পয়সা থাকলে জীবনটা উপভোগ করা যায়, এটা অনুভব করতে চাইলে এমন জায়গাতেই যাওয়া প্রয়োজন। ব্যস্ত হয়ে টেবিলে টেবিলে হাঁস আর খাসির রোস্ট, স্যামন আর বিয়ার সার্ভ করছে ওয়েটাররা। বিনে পয়সায় খদ্দেরদের দেয়া হচ্ছে রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, শ্যাম্পেন আর কনিয়াক মিশিয়ে তৈরি পানীয়। টেবিলে সোনার গুঁড়ো বাজি রেখে চলছে জুয়া। ঘরটা ভরে আছে সিগারেটের ধোঁয়ায়। দূরে দেখা যায় না ভালো মতো, সেজন্যই লোকটাকে দেখতে পেল না ইব্রাহিম। কিন্তু গলার আওয়াজটা শুনেই চিনতে পারল নিমেষে। এখানেই শেষ হচ্ছে দস্যু বেনন এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাস ফড়িংয়ের। ধন্যবাদ।